আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2019 সাল থেকে সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলো প্রশ্ন চলে যাই। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে, নির্দেশক কাকে বলে? নির্দেশক হচ্ছে টাইট্রেশন কালে যখন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণ করা হয় তখন কনিক্যাল ফ্লাক্সের দ্রবণে একটা জৈব যৌগ যোগ করা হয় যাতে বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে সুস্পষ্ট কালারের পরিবর্তনটা বোঝা যায়। সেই জৈব যৌগকে বলা হয় নির্দেশক। অর্থাৎ আমি বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণের জন্য যে জৈব যৌগটা ইউজ করেছিলাম সেটাকে আমরা বলি কি নির্দেশক। আবার যদি বলি যে টাইট্রেশন কালে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণের জন্য কনিক্যাল ফ্লাক্সের দ্রবণে এমন একটি জৈব যৌগ যোগ করা হয় যাতে বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে সুস্পষ্ট বর্ণ পরিবর্তন বোঝা যায়, সেটাকে আমরা বলি, সেসব জৈব যৌগকেই বলা হয় কি নির্দেশক। এবার খ নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা অধিক শক্তিশালী কেন? মানে এখানে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডটা ইথানোয়িক অ্যাসিডের তুলনায় বেশি শক্তিশালী কেন, এটা আমাদের বের করতে হবে। তাহলে আগেই বলে দিছে দুইটার মধ্যে কোনটা শক্তিশালী, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে আমরা দেখতেছি যে ক্লোরিন পরমাণুটা আছে, ক্লোরিন, এই ক্লোরিন পরমাণুটা হচ্ছে ইলেকট্রন গ্রাহী, কি ইলেকট্রন। তাহলে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে ইলেকট্রন গ্রাহী ক্লোরিন থাকায় OH যে বন্ধন থাকে, এই OH বন্ধনটা এই ক্লোরিনের দিকে ধাবিত হয় এবং সেখানে একটি কি তৈরি হয়, সেখানে একটি ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক আবেশ তৈরি হয়। ঋণাত্মক আবেশ তৈরি হওয়ার কারণে যেটা হয় সেখানে এই বন্ধনটা কি হয়, ভেঙে যায়, OH বন্ধনটা ভেঙে যায় এবং ইজিলি হাইড্রোজেন আয়নটা মুক্ত হতে পারে। অর্থাৎ ঋণাত্মক আবেশ সৃষ্টি হবে, তারপর হাইড্রোজেন আয়নটা কি হবে, মুক্ত হবে। সেইটাই হচ্ছে কি ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে। আর ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হয়, এখানে কোনো ঋণাত্মক আবেশ তৈরি হয় না, আবেশ সৃষ্টি হয় না, ঋণাত্মক আবেশ সৃষ্টি হয় না, এর জন্য এখানে খুব ইজিলি হাইড্রোজেন আয়নটা মুক্ত করতে পারে, অর্থাৎ খুব সহজেই হাইড্রোজেন আয়ন বিমুক্ত করতে পারে। যেহেতু এখানে কোনো ঋণাত্মক আবেশ তৈরি হচ্ছে না এবং এখানে কোনো ইলেকট্রনগ্রাহী পরমাণু নাই, এর জন্য এখানে খুব ইজিলি এখানে হাইড্রোজেন আয়নটা মুক্ত হয়ে যায়, এর জন্য এটা হচ্ছে কি কম শক্তিশালী। আর এখানে কি আছে, ইলেকট্রনগ্রাহী পরমাণু আছে এবং এখানে একটা আবেশ তৈরি হয়, কি আবেশ, ঋণাত্মক আবেশ তৈরি হয়, এর জন্য ক্লোরো ইথানোয়িক অ্যাসিডটা অধিক শক্তিশালী। আর একটু রিভিউ করি, সেটা হচ্ছে প্রশ্ন ছিল ক্লোরো ইথানোয়িক অ্যাসিড বেশি শক্তিশালী কেন ইথানোয়িক অ্যাসিডের তুলনায়। আমরা ব্যাখ্যা করলাম এভাবে যে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডে ক্লোরিন পরমাণু আছে যেটা একটি ইলেকট্রনগ্রাহী পরমাণু। এখানে বলা হয়েছে যে এখানে যে OH বন্ধনটা আছে সেটা ক্লোরিনের দিকে ধাবিত হয় এবং ক্লোরিন দিকে ধাবিত হলে সেখানে একটা ঋণাত্মক আবেশ তৈরি হয় এবং ঋণাত্মক আবেশ তৈরি হওয়ার ফলে OH বন্ধনটা ভেঙে যায় এবং হাইড্রোজেন আয়নটা তখন মুক্ত হয়। এবং এই ইথানোয়িক অ্যাসিডের বেলায় এখানে কোনো ঋণাত্মক আবেশ সৃষ্টি হয় না, তাই খুব সহজেই হাইড্রোজেন আয়নটা বিমুক্ত করতে পারে, এর জন্য এটা কম শক্তিশালী, যেহেতু এখানে ঋণাত্মক আবেশ তৈরি হয় না এবং এখানে কোনো ক্লোরিন ইলেকট্রন গ্রাহী পরমাণু নাই, এজন্য এটা হচ্ছে কম শক্তিশালী আর ক্লোরো ইথানোয়িক অ্যাসিডটা বেশি শক্তিশালী। তাহলে আমরা এভাবে সংকেতটা লিখি, এটা কি বেশি শক্তিশালী, তাই গ্রেটার দেন। তাহলে এটা হচ্ছে কি ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখলাম যে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডটা ইথানোয়িক অ্যাসিডের তুলনায় বেশি শক্তিশালী। এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করব। গ নম্বর প্রশ্ন হচ্ছে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার এ রূপান্তরিত করতে কতটুকু পানি যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। অর্থাৎ এখানে একটা ঘনমাত্রা দেওয়া আছে। আগে আমরা এ পাত্রটা দেখব। এটা হচ্ছে এ পাত্র। এ পাত্রের মধ্যে কি কি দেওয়া আছে দেখো, একটা আয়তন দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে একটা ঘনমাত্রা দেওয়া আছে 0.5। এটা হচ্ছে প্রাথমিকভাবে এ পাত্রে একটা আয়তন আর হচ্ছে ঘনমাত্রা, অর্থাৎ এটা হচ্ছে V1, এটা হচ্ছে S1। এবার বলছে ঘনমাত্রাকে আমরা পরিবর্তিত করব। পরিবর্তিত করা মানে তাহলে এটা ঘনমাত্রাটা এখান থেকে এটা থেকে পরিবর্তন হয়ে এটা হবে, তারপর ওইটা যদি S1 হয় এটা হচ্ছে S2। তাহলে এই পাত্রের মধ্যে কি ছিল, সোডিয়াম কার্বনেট অর্থাৎ একটা ক্ষারীয় দ্রবণ,
অর্থাৎ দ্রবণের মধ্যে কি ছিল, পানিও ছিল। এখন বলছে আমি যদি ঘনমাত্রা এত থেকে এততে রূপান্তরিত করি তো কতটুকু পানি লাগবে। তার মানে এইটার মধ্যে আমার কি দিতে হবে, এই পাত্রের মধ্যে অর্থাৎ এই একটা পাত্রের মধ্যে আমি আবার এর মধ্যে কি ঢালবো, ঘনমাত্রাটা এবার পরিবর্তিত করতে এর মধ্যে আবার পানি ঢালবো। তাহলে পানি ঢাললে এর আয়তনটা কি হয়ে যাবে, আয়তনটাও পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমি এখানে যে আয়তনটা বের করে নেব, অর্থাৎ পরিবর্তিত ঘনমাত্রা দেওয়া আছে, পরিবর্তিত আয়তনটা বের করে নেব। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে লিখব। দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ পাত্রের ক্ষেত্রে কি প্রাথমিক আয়তন কত, V1 50 মিলিলিটার ml। এবার হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, এটাকে ধরে নেব কি S1 কত 0.5 মোলার। এবার পরিবর্তিত ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রাটা কত S2 দেওয়া আছে 0.01। আর পরিবর্তিত আয়তনটা আমরা বের করব V2। আমরা জানি V1 S1 = V2 S2। এই সূত্রে এখানে V1টা কি প্রাথমিক আয়তন, S1 হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, V2 হচ্ছে গিয়ে পরিবর্তিত আয়তন, S2 হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমরা বের করব কি S2 দেওয়া আছে, বের করব হচ্ছে এই V2। তাহলে V2 বের করতে চাইলে S2টা এই পাশে কী ছিল, গুণ ছিল, এই পাশে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে V2 = V1 S1/S2। মানগুলো বসাবো, V1 কত 50 মিলিলিটার, S1 0.5, S2 0.01। যদি এতটুকু ক্যালকুলেশন করা যায় তাহলে V2 এর মান আসে কত 2500 মিলিলিটার। তাহলে এইটা হচ্ছে আমি এর মধ্যে অর্থাৎ সোডিয়াম কার্বনেটের মধ্যে কি যোগ করছি, পানি। পানি যোগ করার পর আগে ছিল কি 50 মিলিলিটার, এখন আরও অ্যাড করছি, অ্যাড করার পর পুরো আয়তনটা কত, পরিবর্তিত আয়তনটা হয়েছে কত 2500 মিলিলিটার। এবার তাহলে এই 2500 মিলিমিটার মধ্যে প্রাথমিক যে আয়তন সেটাও ছিল কত 50 মিলিলিটার। তাহলে আমরা কতটুকু পানি যোগ করছি এটা যদি বের করতে চাই তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, V2 থেকে V1টা মাইনাস করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে পানি আমি কতটুকু দিয়েছিলাম, কারণ এখানে পুরো পানির পরিমাণটা আছে, প্রাথমিক যে পানি ছিল এটাও আছে, এর মধ্যে আমি পানি আবার দিছি, এখন পুরোটার ক্ষেত্রে আমরা বের করলাম কত 2500। তাহলে এখান থেকে প্রাথমিকটা যদি আমি বাদ দেই পরে কতটুকু যোগ করছি সেটা বের করতে পারবো। তাহলে এখানে লিখি যে পানি যোগ করতে হবে, তাহলে V2 - V1। V2 কত 2500, V1 কত 50 মিলিলিটার, তাহলে কত হয় 2450 মিলিলিটার। তাহলে আমি কতটুকু পানি যোগ করছি পরে 2450 মিলিলিটার। তাহলে এটাই হচ্ছে তোমাদের গ নম্বরের উত্তর। আবার রিভিউ করি যে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলারে যদি রূপান্তর করতে চাই তাহলে কতটুকু পানি যোগ করতে হবে। নর্মালি এ পাত্রের ক্ষেত্রে যেটা দেওয়া ছিল একটা আয়তন এবং একটা কি দেওয়া ছিল ঘনমাত্রা, সেটা হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক ঘনমাত্রা। প্রাথমিক আয়তনকে প্রকাশ করছি V1 দিয়ে, অ্যান্ড প্রাথমিক আয়তনকে প্রকাশ করছি V1, ঘনমাত্রাকে হচ্ছে S1। পরিবর্তিত ঘনমাত্রা যেহেতু আমি এটাতে রূপান্তরিত করব, পরিবর্তিত ঘনমাত্রাটা দেওয়া আছে কিন্তু পরিবর্তিত আয়তনটা দেওয়া নেই, এটা বের করতে হবে। কারণ নর্মালি এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল কত 50 মিলিলিটার, এর মধ্যে আমি পানি যোগ করছি, পানি যোগ করার পর টোটাল তার আমি কি বের করব V2 অর্থাৎ পরিবর্তিত কি আয়তন। আয়তনটা বের করলাম এই সূত্রতে V1 S1 = V2 S2। এটা হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক ঘনমাত্রা, পরিবর্তিত আয়তন, পরিবর্তিত ঘনমাত্রা। V2 বের করলাম, S2 গুণ ছিল ভাগ হলো, তারপর এখানে সব মানগুলো বসিয়ে দিলাম। এই V1 এর মান 50, S1 এর 0.5 আর S2 হচ্ছে 0.01। ক্যালকুলেশন করলাম, মান আসলো কত 2500 মিলিলিটার। তাহলে এখানে পুরো আমি পানি যোগ করার পর এই প্রাথমিক আয়তন সহ পুরো আয়তনটা আমরা পাইছি কত 2500। এবার তাহলে পানি কতটুকু যোগ করছি সেটা যদি আমি বের করতে চাই তাহলে আগে যতটুকু আয়তন ছিল ততটুকু বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা 2500 থেকে আগের কতটুকু আয়তন ছিল 50, ওটা মাইনাস করে দিলাম।
তারপর পেলাম হচ্ছে 2450, অর্থাৎ আমরা পানি যোগ করছি কতটুকু, 2450 মিলিলিটার। তারপর 2450 মিলিলিটার পানি যোগ করলে ঘনমাত্রাটা পাবো কত, 0.01 মোলার। তাহলে এটাই হচ্ছে গ নম্বর উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এ, বি এবং সি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে নাকি ক্ষারকীয় হবে বা নিরপেক্ষ হবে, এটা আমাদের দেখতে হবে। সো এ পাত্রের মধ্যে দেওয়া আছে একটা শক্তিশালী ক্ষারীয় দ্রবণ, সেটা কি সোডিয়াম কার্বনেট। বি পাত্রের মধ্যে আছে কি সালফিউরিক অ্যাসিড এবং সি পাত্রের মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বি এবং সি দুই পাত্রের দ্রবণের মধ্যে আছে কি অ্যাসিড, আর এ পাত্রের মধ্যে আছে কি একটা ক্ষার। তাহলে তিনটার মধ্যে কি বলছে যে পাত্রের দ্রবণকে এ বি সি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে, অর্থাৎ মিশ্রিত করতে হবে। এখানে যেহেতু দুইটা অম্ল আছে, দুইটা অম্লের ক্ষেত্রে এই আমাদের মিশ্রণ প্রকৃতি এইসবের ক্ষেত্রে আমাদের সবগুলোকে 1 মোলারের সাপেক্ষে আয়তন হিসাব করে নিতে হয়, অর্থাৎ আমরা 1 মোলারের সাপেক্ষে আয়তনটা হিসাব করে নিব। কিন্তু তার আগে এখানে যেটা করতে হবে, এখানে যেহেতু দুইটা অ্যাসিড আছে, তাহলে হয় আমরা এই অ্যাসিড থেকে এই অ্যাসিড করে নিতে পারি অথবা এই অ্যাসিড থেকে এই অ্যাসিড করে নিতে পারি। কিন্তু এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিড কি দ্বিক্ষারকীয় অ্যাসিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কি এটা হচ্ছে তোমার একক্ষারকীয় অম্ল বা একক্ষারকীয় অ্যাসিড। তো সবসময় দ্বিক্ষারকীয় অ্যাসিডের তুলনায় যদি আমরা একক্ষারকীয় অ্যাসিড দিয়ে করি তাহলে সেটা পারফেক্ট হয়। এর জন্য আমরা যেটা করব, এই যে সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল থেকে আমরা একক্ষারকীয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড করে দেন আমরা এটার সাথে মিশ্রিত করব। তাহলে আমরা আগে এখানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। এটাকে আমরা কি করব, 1 মোলারের সাপেক্ষে আয়তনটা হিসাব করে নেব। কিসের ক্ষেত্রে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। এবার সালফিউরিক অ্যাসিডে আমরা দেখতেছি হাইড্রোজেন আছে কয় অণু, হাইড্রোজেন আছে 2 অণু বা 2 মোল। আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন আছে কয়, 1 অণু। তাহলে এইখানে আমি এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি HCl এর ক্ষেত্রে। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমি এটা থেকে এটা করতে চাই, তাহলে এখানে যেহেতু 2 মোল এখানে 1 মোল, তাহলে আমাদের এইটার অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের এই ঘনমাত্রা এবং আয়তনের সাথে 2 গুণ করতে হবে। গুণ করে 1 মোলার সাপেক্ষে যে আয়তনটা আমরা পাবো সেটা কিসের আয়তন হবে, এইটা এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা বের করি। ফার্স্টে হচ্ছে 1 মোলার সাপেক্ষে আমরা কি করব, আয়তন হিসাব করব। এটা কিসের ক্ষেত্রে, এটা ফার্স্টে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে আমরা লিখি, এখানে লিখব হচ্ছে কত দেওয়া আছে, 200 মিলিলিটার আর 0.1 মোলার H2SO4। তাহলে এটাকে 1 মোলার সাপেক্ষে করলে এই দুটাকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 20 × 0.1, এটা কি হবে, এটা মিলিলিটার 1 মোলারের সাপেক্ষে। কিন্তু আমরা আগেই বলছি আমরা কি করব, এটা থেকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড করে নিব। এর জন্য এখানে কি করব, 2 গুণ করে নিব। 2 গুণ করলে কি হবে, ml 0.1 মোলার HCl হয়ে যাবে 20.1 × 2 ml 1 মোলার HCl। এতটুকু ক্যালকুলেশন করলে মান আসে 4 মিলিলিটার। আর এখানে সি পাত্রের দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডই দেওয়া আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে মানে এখানে আমরা এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা বের করে নেই। তাহলে হাইড্রোক্লোরিক হচ্ছে 40 মিলিলিটার 0.05 মোলার HCl = কি হবে, 40 × 0.05, এত মিলিলিটার 1 মোলার সাপেক্ষে HCl। এটা ক্যালকুলেশন করলে আসে 2 মিলিলিটার। এখান থেকে পাইলাম হচ্ছে 4 মিলিলিটার, এখান থেকে পাইলাম 2 মিলিলিটার। তাহলে মোট হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু হলো, 4 + 2 কত হলো, 4 + 2 6 মিলিলিটার।
এবার আমরা করব ক্ষারের ক্ষেত্রে। ক্ষারের ক্ষেত্রে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা বের করে নেব কত আছে, 50 মিলিলিটার 0.5 মোলার Na2CO3। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 50 ইন্টু 0.5 মিলিলিটার 1 মোলার সাপেক্ষে Na2CO3। ক্যালকুলেশন করলে আসে 25 মিলিলিটার 1 মোলার। তাহলে এখানে দেখতেছি কি আছে, 6 মিলিলিটার কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, 25 মিলিলিটার। তাহলে এই দুইটাকে যদি মিশ্রিত করি, মিশ্রিত করলে একটা বিক্রিয়া হবে, তাহলে কতটুকু, এই 6 ml কে প্রশমিত করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে এটা জানার জন্য আগে আমরা বিক্রিয়াটা করে নিব। তাহলে আমরা মিশ্রিত দ্রবণটা লিখি HCl এবং এর মিশ্রিত বিক্রিয়া সোডিয়াম কার্বনেট প্লাস HCl। তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটা লবণ পাবো, সোডিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড আর পানি। সোডিয়াম কি 2 মোল ছিল, 2 অণু ছিল, এখানে 2, এখানে ক্লোরিন 2, তাই এখানে হচ্ছে 2। তাহলে এবার আমরা সমতা করলাম। এখন দেখলাম সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে 1 মোল কে প্রশমিত, অর্থাৎ এখানে হচ্ছে 1 মোল আর এখানে আছে 2 মোল। তাহলে এই যে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2 মোলকে প্রশমিত করতে এখানে সোডিয়াম কার্বনেট লাগে কত মোল, 1 মোল। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোলকে যদি এরকম হয় 1 মোল HCl, তাহলে 1 মোল HClকে প্রশমিত করতে কতটুকু লাগবে, এখানে 2 মোলকে প্রশমিত করতে 1 মোল, তাহলে 1 মোলকে প্রশমিত করতে কতটুকু লাগবে, 2টা এই পাশে চলে আসলে কি হাফ মোল কি লাগবে, সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে সর্বমোট ছিল কতটুকু, 6 মিলিলিটার। তাহলে 6 মিলিলিটারকে যদি 1 মিলিলিটারকে প্রশমিত করতে লাগে বা 1 মোলকে প্রশমিত করতে লাগে হাফ মোল, তাহলে এখানে 6 মিলিলিটারকে প্রশমিত করতে কতটুকু লাগবে সোডিয়াম কার্বনেট, 3 মিলিলিটার। তাহলে এখানে লিখব 6 মিলিলিটার HClকে প্রশমিত করতে 3 মিলিলিটার সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। তাহলে এখানে কতটুকু, মোট 25 মিলিলিটার মধ্যে কতটুকু ব্যবহৃত হয়েছে, 3 মিলিলিটার। তাহলে সোডিয়াম কার্বনেট যেটা হচ্ছে একটা শক্তিশালী ক্ষার, তাহলে এই ক্ষারটা কি থেকে যাবে, অবশিষ্ট থাকবে। তাহলে এখানে লিখব কি অবশিষ্ট সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তাহলে 25 থেকে 3 যতটুকু খরচ হয়েছে অতটুকু যদি মাইনাস করে দেয় কতটুকু থাকে, 22 মিলিলিটার। তাহলে এক্ষেত্রে অ্যাসিড কিন্তু পুরোপুরি কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। 6 ml পুরোটাই কি করতেছে, বিক্রিয়া হচ্ছে, কিন্তু এখানে কোনটা অবশিষ্ট থাকতেছে, সোডিয়াম কার্বনেট, যেটা একটা ক্ষার। যেহেতু ক্ষার অবশিষ্ট থাকতেছে, তাহলে আমরা লিখতে পারি যে A, B ও C পাত্রের দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতিটা হবে ক্ষারীয়। তাহলে নিচে লিখব যে A, B ও C পাত্রের দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা আবার রিভিউ করব। প্রশ্ন হচ্ছে ABC পাত্রের দ্রবণ যদি মিশ্রিত করে তাহলে মিশ্রণের প্রকৃতিটা কী টাইপের হবে। এটা অম্লীয় হতে পারে বা ক্ষারীয় হতে পারে বা নিরপেক্ষ হতে পারে। তাহলে দেখলাম যে এক্ষেত্রে এ পাত্রে ছিল একটা ক্ষার সোডিয়াম কার্বনেট, বি এবং সি পাত্রে ছিল অ্যাসিড। একটা ছিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আরেকটাতে ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একক্ষারীয় অম্ল। সো যেহেতু দুইটা পাত্রের মধ্যে অ্যাসিড আছে, তাই আমরা এই সালফিউরিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড করে নিছি। তাহলে এখানে দেখলাম যে 1 মোলার সাপেক্ষে যদি আমরা এখানে সালফিউরিক অ্যাসিড হিসাব করি তাহলে 20 মিলিলিটার 0.1 মোলার ছিল, দুটাকে গুণ করলাম। কিন্তু এখানে দেখো এখানে হাইড্রোজেন ছিল কি 2 অণু আর এখানে হচ্ছে 1 অণু। এর জন্য আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড করতে চাই কি করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করার
পর আমরা কতটুকু পাইলাম এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড 4 মিলিলিটার। এখানে আবার সি পাত্রের মধ্যেই ছিল কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো 40 মিলিলিটার 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য কতটুকু আছে 2 মিলিলিটার। তাহলে মোট এখানে 4 মিলিলিটার, এখানে 2 মিলিলিটার, তাহলে মোট হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু 6 মিলিলিটার। এবার এ পাত্রে দেখলাম যে এ পাত্রে একটা ক্ষার আছে, সেটাকে আমরা 1 মোলারের সাপেক্ষে আয়তন হিসাব করে নিলাম, কতটুকু আছে 25 মিলিলিটার 1 মোলারের সাপেক্ষে। তাহলে এবার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটকে মিশ্রিত করলাম, তাহলে বিক্রিয়া হলো। বিক্রিয়া এখানে আছে কি সোডিয়াম কার্বনেট এখানে 1 মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে হচ্ছে 2 মোল বা 2 মিলিলিটার বলতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা পাইলাম লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে 2 মোলকে প্রস্মিত করতে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রস্মিত করতে 1 মোল কি লাগে সোডিয়াম কার্বনেট। তাহলে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রস্মিত করতে সোডিয়াম কার্বনেট কতটুকু লাগবে 1/2 মোল লাগবে। তাহলে এবার দেখো 6 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রস্মিত করতে সোডিয়াম কার্বনেট লাগবে অর্ধেক, যেহেতু তাহলে 6-এর অর্ধেক কত 3 মিলিলিটার ব্যবহৃত হবে। যেহেতু 25-এর মধ্যে 3 মিলিলিটার ব্যবহৃত হচ্ছে, তাহলে কি অবশিষ্ট থাকবে বাকিটুকু, তাহলে আমরা মাইনাস করে দেখলাম 22 মিলিলিটার অবশিষ্ট থাকে। যেহেতু অবশিষ্ট থাকবে কি ক্ষার, তাই আমরা বলতেছি যে মিশ্রিত যদি পাত্রের দ্রবণ ABC মিশ্রণ করা হয়, ওই মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা ক্ষারীয় হয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।